আচ্ছা, আপনাকে একটা ছোট প্রশ্ন করি। আজ থেকে ঠিক ৩-৪ বছর আগে আইকু নামটার সাথে আপনি কি খুব একটা পরিচিত ছিলেন? অবশ্যই আপনার উত্তর হবে না। কিন্তু আজকে ২০২৬ এ দাঁড়িয়ে যদি বেস্ট পারফরম্যান্স মোবাইল ফোন অথবা ফ্ল্যাগশিপ কিলার মোবাইল ফোনের কথা বলা হয়, তাহলে আইকু নামটা সবার আগে আসে, রাইট? কিন্তু কেন OnePlus এবং Samsung এর মতো রেপুটেড ব্র্যান্ডগুলো থাকতে আইকু কেন ফ্ল্যাগশিপ কিলারের ট্যাগটা পেল? এবং কিভাবে বাকি সমস্ত ব্র্যান্ডের তুলনায় সেম প্রাইসে বেটার প্রসেসর এবং ডেডিকেটেড গেমিং চিপও আইকু দিতে পারছে? আচ্ছা, আমার হাতে এই পেনটা আপনারা অনেকক্ষণ ধরে দেখছেন। এই পেনটার দাম হচ্ছে 10 টাকা। যদি এই পেনটা আমি আপনাকে 5 টাকায় সেল করতে বলি, তাহলে আপনি কি বলবেন? अरे 35 लाख का तो हमारा इन्वेस्टमेंट है, तो 36 लाख का घाटा कैसे हो गया? আর ঠিক এমনটাই বেশিরভাগ মানুষ মনে করেন। হয়তো বেশিরভাগ মানুষ মনে করেন যে আইকু তাদের ফোনে খুব একটা বেশি প্রফিট করে না, বা আইকু ভিভোর ফোন থেকে বেশি প্রফিট করে, আইকু থেকে মার্জিন বেশি রাখে না। কিন্তু ব্যাপারটা ভুল। যদি ইন্ডাস্ট্রি এস্টিমেশন অনুযায়ী একটা লিস্ট বের করা হয়, তাহলে আইকু তাদের প্রতিটি ডিভাইসে প্রায় 5 to 15% মার্জিন রাখে। আর এতটা মার্জিন রাখার পরেও 2024-এর তুলনায় 2025-এ আইকুর গ্রোথ রেট প্রায় দ্বিগুণ। আইকু এত কম সময়ের মধ্যে কিভাবে এত ফেমাস একটা ব্র্যান্ড হয়ে উঠলো, এবং কিভাবে OnePlus, Samsung এর মতো ব্র্যান্ড থাকতে আইকু ফ্ল্যাগশিপ কিলারের ট্যাগটা পেল, চলুন জেনে নিই। শুরু করব ফ্ল্যাগশিপ কিলারের ট্যাগ দিয়ে। ফ্ল্যাগশিপ কিলার এই শব্দটা শুনলে এখন আইকুর নামটা সবার আগে আসে, রাইট? কিন্তু আপনি কি জানেন এই ফ্ল্যাগশিপ কিলারের ট্যাগটা সর্বপ্রথম কোন ব্র্যান্ডের নামের পাশে জুড়ে ছিল? অ্যান্ড দ্যাট ইজ OnePlus। OnePlus এমন একটি ব্র্যান্ড যার নামের পাশে সর্বপ্রথম ফ্ল্যাগশিপ কিলারের ট্যাগটা জুড়ে ছিল, বাট এখন সেটা আইকুর নামের পাশে জুড়ে গেছে। কিন্তু কেন? এর সিম্পল কয়েকটা রিজন আছে। ভালো প্রসেসর, ভালো পারফরমেন্স, গেমিং ডিজাইন, ডেডিকেটেড গেমিং চিপ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাগ্রেসিভ প্রাইসিং। আইকু খুব কম সময়ের মধ্যে বুঝে গেছে যে ইন্ডিয়ান ইউজারদের কাছে প্রাইস কতটা ম্যাটার করে। অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে একটা প্রাইস সেন্সিটিভ মার্কেট। যদি প্রাইসের মধ্যে পারফরমেন্স ভরে দেওয়া হয়, তাহলে ইন্ডিয়ানরা যথেষ্ট খুশি। আসলে একটা জিনিস কি বলুন তো, আইকু শুরু থেকে তাদের পজিশনিংটা পারফরমেন্স বেস্ট ফার্স্ট স্মার্টফোন হিসেবেই তারা রেখেছে। আইকু অ্যাক্টিভলি বিজিএম এর সাথে কোলাব করছে, গেমিং ক্রিয়েটরদের সাথে কোলাব করছে। আইকু ডিভাইস অপটিমাইজেশন, কোর পারফরমেন্স, এই সমস্ত কারণে গেমিং এবং পারফরমেন্স মার্কেটে ইউজারদের একটা ট্রাস্ট আইকু পেতে শুরু করেছে। এবং একটা সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে অপারেটিং সিস্টেম। ভিভো এবং আইকু এই দুটো ফোনই রান করতো ফানটাচ ওএস এর মধ্যে ইন্ডিয়াতে, কিন্তু রিসেন্ট ভিভো এবং আইকুতে ফানটাচ ওএস এর পরিবর্তে অরিজিন ওএস লঞ্চ করার সিদ্ধান্ত নেয় ভিভো। এবং ভিভোর এই সিদ্ধান্ত, ফানটাচ ওএস থেকে অরিজিন ওএস এর মধ্যে আপগ্রেড করা, এই সিদ্ধান্তটাকে ইন্ডিয়ান বেশ কিছু বড় ক্রিয়েটর একটা গেম চেঞ্জিং ডিসিশন বলে মনে করছে। রিসেন্টলি আইকু এবং ভিভোর অলমোস্ট সমস্ত ডিভাইসেই ফানটাচ ওএস থেকে অরিজিন ওএস এর আপডেট চলে এসেছে। আমি পার্সোনালি আইকুর নিও 10 ফোনটা ব্যবহার করছি, যেটা দিয়ে এখন ভিডিওটা রেকর্ড হচ্ছে। আমি লাস্ট 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপডেট পেয়েছি অরিজিন ওএস 6 এর। এবং যদি আমি আমার জেনুইন রিভিউ দিই, তাহলে ফানটাচ ওএস এর তুলনায় অরিজিন ওএস এর যে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স, সেটা 100 টাইম বেটার। আইকুর সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা আমি মনে করি, আইকু সকলকে খুশি করতে চায় না। আইকুর একটা নিজস্ব আলাদা অডিয়েন্স আছে। আইকুর টার্গেট অডিয়েন্স বলতে ইন্ডিয়ান ইউথ, গেমার্স, বা যারা পারফরমেন্সকে টার্গেট করে তারা, বা এক কথায় আপনি জেনজিও বলতে পারেন। আবার তার মানে শুধু পারফরমেন্স ভালো, ক্যামেরা খারাপ এটাও নয়। আইকুর ক্যামেরা যথেষ্ট ভালো, যেহেতু ভিভোর অ্যালগরিদমের একটা সাপোর্ট আইকু পায়। এবং মার্কেট হিসেবে আইকু অনলাইনকে টার্গেট করে, ভিভো অফলাইনকে টার্গেট করে। এখানে আমি যেটা বুঝি, আইকু অনলাইনকে বেশি টার্গেট করে, তার কারণ হচ্ছে সেখানে তারা তাদের টার্গেট অডিয়েন্স পাবে। যেমন জেনজি সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকে, এবং অনলাইনে গেমার বা সমস্ত পারফরমেন্স যারা ঘাটাঘাটি করে তারা অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে। এবং ভিভো তাদের অডিয়েন্স হিসেবে ক্যামেরাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, এবং টার্গেট অডিয়েন্স বা মার্কেট বলতে গেলে ভিভো অফলাইনকে বেশি প্রেফার করে। আইকু খুব ভালো মতো বুঝে গেছে যে ইন্ডিয়ান ইউজারদের কাছে পারফরমেন্স কতটা ম্যাটার করে, বা একটা ফোনের স্পেসিফিকেশনস কতটা ম্যাটার করে উইথ অ্যাগ্রেসিভ প্রাইস। আইকু এটাও বুঝে গেছে যে ইন্ডিয়া একটা প্রাইস সেন্সিটিভ মার্কেট। ইন্ডিয়াতে যদি একটা বাজেট প্রাইসের মধ্যে বা বাজেট ফোনের মধ্যে ভালো স্পেসিফিকেশনস দেওয়া হয়, তাহলে সেই ফোনটাতে তারা ইন্ডিয়ানদের রেসপন্স ভালোই পাবে। আবার অনেকে মনে করে ভিভো আইকু সেমি ফোন, বাট সেম ফোন নয়। যেহেতু আমি পার্থক্যগুলো বললাম, দুটোর আলাদা টার্গেট অডিয়েন্স আছে, দুটো আলাদা মার্কেট আছে। তবে কিছু ডিভাইস যেগুলো আমার মনে হয় যে অনেকটা সিমিলার,
যেমন আইকুর জি সিরিজ আছে, Z10 বলতে পারেন, এবং ভিভোর টি সিরিজ বলতে পারেন, T4 T4X T4 Pro, এই সমস্ত ডিভাইসের মধ্যে কিছুটা সিমিলারিটি আমি দেখতে পাই। এবং যদি গেমিংয়ের কথা বলি তাহলে আইকুর কথাটা আসবে না এটা কখনো কল্পনা করাই যায় না। স্টেবল এফপিএস বলুন, থার্মাল কন্ট্রোল বলুন, ডেডিকেটেড গেমিং চিপ বলুন, লং টার্মের গেমিংয়ের জন্য আইকু তাদের মোবাইলের কনসিস্টেন্সি ধরে রাখার যথেষ্ট চেষ্টা করে। যদি আমি আইকুকে 100% গেমিং ফোন নাও বলতে পারি, তাহলে আমি এটা নিশ্চয়ই বলতে পারবো যে আইকু একটা 100% গেমিং ফ্রেন্ডলি ফোন। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, আর এই পার্থক্যটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। এবং যদি আইকুর ফিউচারের কথা বলি তাহলে সবচেয়ে তাদের বেটার ডিসিশন আমার কাছে মনে হয় অপারেটিং সিস্টেমের আপগ্রেড করা। তারা ফানটাচ ওএস থেকে অরিজিন ওএসের মধ্যে যে সফটওয়্যার আপডেট করেছে বা যে পরিবর্তন এনেছে সেটা তাদের একটা গেম চেঞ্জার ডিসিশন, এটা আমারও মনে হয়। দ্বিতীয় কথা হচ্ছে তাদের যদি এরকম প্রসেসিং কনসিস্টেন্সি ধরে রাখতে পারে একটা বাজেটের মধ্যে বা অ্যাগ্রেসিভ প্রাইসের মধ্যে, বেটার পারফরমেন্স বা বেটার প্রসেসর, ডেডিকেটেড গেমিং চিপ, এই কনসিস্টেন্সি যদি তারা বজায় করে রাখতে পারে তাহলে আমার মনে হয় যে আইকুর ফিউচার ইন্ডিয়াতে যথেষ্ট ব্রাইট। আচ্ছা, একটা মোবাইল ফোন হিসেবে আপনার ফার্স্ট প্রায়োরিটি কি, ক্যামেরা নাকি পারফরমেন্স নাকি ব্যাটারি, সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং পরবর্তী কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান সেটা নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। বাকি সাইবার বিনকে সাবস্ক্রাইব করতে পারেন কোয়ালিটিফুল টেক ভিডিও বাংলায় দেখার জন্য।